যখনই আমি ঘুমাইতে যাই তখনই আমি হুট করে জেগে উঠি, দেখি যে আমার সামনে যে ছেলেটা আমারে বললো যে ভাই আপনারও গুলি লাগছে, আল্লাহ আল্লাহ বলে ও চিৎকার দিয়ে ওর মাথার এদিক থেকে এদিক দিয়ে গুলিটা চলে গেল। জাস্ট আমাকে জিজ্ঞেস করলো, গুলি লাগার পরে 10 সেকেন্ড বোঝা যায় না, আমি নিজেও জানি এটা। আমারে বললো আপনারও গুলি লাগছে, আমি বললাম শিট আমারও মনে হয় লেগে গেছে। ওই ছেলেটা আল্লাহ বলে মাথাটা এইভাবে ধরে জাস্ট ওখানে পড়ে গেল। আমি গুলি খেয়েছিলাম 19শে জুলাই, 26শে জুলাই শুক্রবার। সেই দিন আমি যখন আমার নিয়মিত ড্রেসিংয়ের জন্য ডাক্তারের কাছে যাই, আমি যাওয়ার কিছুক্ষণ আগেই 2টা গুলিবিদ্ধ মানুষ এসেছিলেন ডাক্তারের কাছে ড্রেসিং করার জন্য। বিবি পুলিশ এসে হসপিটালের গেটে দাঁড়িয়েছিলেন, তাদের দুজনকে তুলে নিয়ে গেছে। আমাকে ডাক্তার বলে আপনি এখন ট্রিটমেন্ট নিয়ে বের হয়ে যাবেন, যাবেন কিভাবে, বাইরে তো ডিবি দাঁড়ায় আছে, পুলিশ দাঁড়ায় আছে। তো আমি গ্রেট উপস্থিত আমার শিক্ষক এবং সামনে উপস্থিত আমার ছোট ভাই বোন যারা আছেন শিক্ষার্থী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কলেজেরই এক্স স্টুডেন্ট, আমি এখানে পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েট। সো গণ আন্দোলনে শহীদ ও আহতদের জন্য শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি, কারণ আমিও একজন আহত। সেই দিনের ঘটনা যদি বর্ণনা করতে যাই তাহলে আমাকে অনেক লম্বা সময় নিতে হবে, আমি এত সময় নিব না আপনাদের কাছ থেকে। জাস্ট শর্ট করে কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে 2018 সালে যখন কোটা আন্দোলন শুরু হয়, তখন কোটা আন্দোলনকে ঘিরে তখন থেকে আমি ঢাকাতে বসবাস করি। আমি ওখানে কর্মজীবন শুরু করেছি পড়াশোনা শেষে। 2018 সাল থেকে কোটা আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার পর থেকে 2024-এর গণ অভ্যুত্থান পর্যন্ত আমি আমার জায়গা থেকে, আমার পজিশন থেকে যতটুকু করা সম্ভব দেশ জাতির জন্য ততটুকু আমি আমার জায়গা থেকে দিয়েছি বা দেওয়ার চেষ্টা করেছি, এবং যদি ভবিষ্যতে এরকম দেওয়ার দরকার হয় তো আমি আছি দেশ ও জাতির জন্য। 2024 সালের যখন জুলাইয়ে আন্দোলন শুরু হয়, তখন আমার পরিবারকে কাউকে কিছু না জানিয়ে আমি আন্দোলনে সরাসরি সম্পৃক্ততা ঘোষণা করি, এবং আমার সাথে আন্দোলনরত অনেকে ছিলেন যারা আমি সুস্থ হয়ে যাওয়ার পর যখন ঢাকাতে তাদের খোঁজ খবর নিয়েছি, তাদের মধ্যে অনেকেই নাই, মারা গিয়েছেন, তাদের মধ্যে অনেকেই আহত। সেদিন টিভিতে একটা নিউজ দেখলাম, 6 পাহারা মানুষ এখন তারা ফ্রেন্ড। তো সাথে সাথে আমার কাছে মনে হয়েছিল যে আমি মনে হয় 7 নম্বরটা হতে পারতাম। বিজিবি গুলিটা যখন আমার থায়ের এপাশ থেকে ওপাশ দিয়ে চলে যায়, তখন আসলে ইনস্ট্যান্ট বুলেট লাগার পরে বোঝা যায় না। 10-15 সেকেন্ড পরে যখন মরণ যন্ত্রণা শুরু হলো, তখন আমাকে কিছু মানুষ, রাস্তার মানুষ আমাকে উদ্ধার করলেন। রাস্তার মানুষ উদ্ধার করার পরে আমার সাথে অ্যাট এ টাইম গুলি খেয়েছিলেন আপনার 8-10 জনের মতো মানুষ। স্পটে মারা গিয়েছিলেন 4-5 জন, বাদবাকি কয়েকজন চিকিৎসা নিয়েছিলেন। তারপরে আমরা যখন পড়ে যাই রাস্তার উপরে, বিজিবি গাড়ি নিয়ে আসছে, আমাদেরকে লাশ হিসেবে তুলে নিয়ে যাবে, এবং আমাদেরকে হয়তো বা প্রমাণ আছে গভর্নমেন্টের এই কাজে, আমাদের প্রমাণগুলো তারা নিশ্চিহ্ন করার জন্য আমাদের লাশ তুলে নিতে আসছিলেন এক কথায়। তো যখন তারা এখানে আসে, এক ভদ্র মহিলা তার নিজের বাড়ির দরজা খুলে দেন আমার জন্য। তারা একটা সময় ধরেই নিয়েছে যে আমি মারা যাচ্ছে চিন্তা করে তারা আমাকে মুখে পানি দিচ্ছিল, যে আমি হয়তো এটাই আমার শেষ নিঃশ্বাস হতেও পারতো। তো আমাকে মুখে পানি খাওয়াচ্ছিলেন, আর বলতেছিলেন যে আপনার কিছু হবে না। তো আমার তখন একটা চিন্তাই মাথায় আসছিল, যে আমি হয়তোবার আমার মাকে কোনোদিন দেখতে পারবো না, আমি হয়তোবার কোনোদিন আমার এলাকাবাসীকে দেখতে পারবো না। আমি নিজেই টেনশনে পড়ে গেছি, আমার লাশ কিভাবে বাড়িতে যাবে, আমার লাশটা যে বাড়িতে যাবে এই কারফিউর মধ্যে আমার লাশ যাবে কিভাবে। আমি আমার লাশ নিয়ে টেনশনে পড়ে গেছি। আমার কোনো বাঁচার কোনো ধরনের কোনো পসিবিলিটিসই ছিল না, যেহেতু এটা যদি ছোটোখাটো বুলেট হতো বা রাবার বুলেট হতো বা ছোটো পিস্তলের বুলেট হতো, আমার একটা হোপ ছিল বাঁচার জন্য। বাট আল্লাহ রহম করছেন, আমি বেঁচে আছি এবং আমি অক্ষত আছি, আমার পা এখনও সুস্থ আছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব আপনাদের সবার দোয়ায়। চিকিৎসা যখন আমি নিচ্ছিলাম, তখন আমি হাসপাতালে আমাকে কিছু মানুষ নিয়ে যায় প্রাথমিক চিকিৎসা নিয়ে যাওয়ার পরে আমি প্রথমে কোনো জায়গা পাই নাই, কোনো বেড পাই নাই। রাস্তার উপরে মানুষ ট্রিটমেন্ট নিচ্ছে, একেবারে আমরা যেগুলো টিভিতে দেখতাম এতদিন, সেটা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের যে ঝামেলার কারণে যেগুলো হতো, হাসপাতাল নাই, চিকিৎসক নাই, পানি নাই, কিছু নাই। প্রথমে আমাকে ওয়েট করতে হয়, ওই অবস্থায় আমার পা থেকে রক্ত ঝরছে অনবরত। ওইখানে একটা বাড়িতে বললাম, আমি এর আগেই একটা বাড়িতে আমাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়।
প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে হাসপাতালে যে 2-3 জন ট্রিটমেন্ট শেষ করার পরে এক ডাক্তার এসে আমাকে বললেন যে আপনার কোথায় গুলি লাগছে। আমি বললাম আমার থাই। উনি দেখলেন, দেখার পরে ব্যান্ডেজ করা ছিল আগে থেকে প্রাথমিক চিকিৎসা, ওইটা খুলে দিয়ে তারপরে ওনারা দেখে ওনাদের চোখ কপাল আমারে বললো যে দাঁতে দাঁত কামড় দিয়ে রাখেন, আমাকে ইঞ্জেকশন দিলেন কয়েকটা। 3-4 জন চিকিৎসক আমার অবস্থা দেখে, যেহেতু এটা রাইফেলের বুলেট ছিল, বড় বুলেট ছিল, ওনারা এসে আমাকে ফ্লোরের উপরে, আমি তখনও কোনো সিট পাই নাই, ফ্লোরের উপরে হসপিটালের ফ্লোরে আমাকে ওইখানে ট্রিটমেন্ট দিলেন। ট্রিটমেন্ট দেওয়ার পরে আমাকে হসপিটালে তারা রাখেন না, তারা বলছেন তাদের কোনো ঝামেলা হবে, প্রশাসনিক ঝামেলা হবে, আপনি বাড়ি চলে যান। আমি ওইখানেই বসবাস করি বনশ্রীতে। আমি চিকিৎসা নিয়েছিলাম অ্যাডভান্স হাসপাতালে। তারপরে আমি আমার বাড়ি চলে যাই, বাড়ি বলতে আমার ভাড়া বাসায়। ওইখান থেকে প্রতিদিন আসতাম, প্রতিদিন ড্রেসিং করে বাসায় চলে যেতাম। 26 তারিখ আমি গুলি খেয়েছিলাম 19শে জুলাই। 26শে জুলাই শুক্রবার, সেই দিন আমি যখন আমার নিয়মিত ড্রেসিংয়ের জন্য ডাক্তারের কাছে যাই, আমি যাওয়ার কিছুক্ষণ আগেই 2টা গুলিবিদ্ধ মানুষ এসেছিলেন ডাক্তারের কাছে ড্রেসিং করার জন্য। বিবি পুলিশ এসে হসপিটালের গেটে দাঁড়িয়েছিলেন, তাদের 2জনকে তুলে নিয়ে গেছে। আমাকে ডাক্তার বলে আপনি এখন ট্রিটমেন্ট নিয়ে বের হয়ে যাবেন, যাবেন কীভাবে, বাইরে তো ডিবি দাঁড়ায় আছে, পুলিশ দাঁড়ায় আছে। তো আমি গ্রেটফুল ডাক্তারটার কাছে, সবার কাছে, অ্যাডভান্স হাসপাতালে যারা আমাকে এত সেফ করছেন তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তারা আমাকে ওইখানে একটা সেফ জায়গায় একটা চেম্বারের মধ্যে রেখে দেন। দেওয়ার পরে যখন বাইরের পরিস্থিতি ঠান্ডা হয় তখন একটা রিক্সায় করে আমাকে পাঠাই দেয়। এতদিন পর্যন্ত আমি 19 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমি গুলিবিদ্ধ অবস্থায় একা একটা মানুষ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। আমি আমার বাড়িতে বলতে পারি নাই, কারণ বাড়িতে যদি বিষয়টা জানে, আমি সহ আমার এলাকাবাসী যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত বা যারা চাই যে শেখ হাসিনা না থাকুক, প্রত্যেকটা মানুষের উপরে আমার নির্যাতনটা তাদের উপরেও যাবে। সো আমি আমার পরিবারের কথা চিন্তা করে, আমার এলাকাবাসীর কথা চিন্তা করে, বিরোধী দলীয় প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করে আমি গুলিবিদ্ধ হয়েছি, এটা আমি কাউকে বলি নাই। আমি একা সাফার করেছি 26 তারিখ পর্যন্ত, 1 সপ্তাহ পুরাটা। তারপরে যখন ডাক্তার আমাকে বললেন যে আপনাকে আর এখানে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না, আমাদের পক্ষে এখানে প্রশাসনিক অনেক ঝামেলা হচ্ছে, আমাদের রেজিস্টার খাতা তুলে নিয়ে চলে গেছে, আমাদের ডাক্তারদের নামে কেস হয়েছে, আমাদের অ্যাডভান্স হাসপাতাল নামে এই পর্যন্ত 8টা কেস হয়েছে, কারণ আমরা 17-18 তারিখে আহত মানুষদের আমরা চিকিৎসা দিয়েছি। আমি ওইখান থেকে এক কথায় পালিয়েই চলে আসলাম। যখন আমি ঢাকা থেকে রওনা দিয়েছি তখন সিএনজিতে ওঠার পর আমি বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম, মিনিমাম হলেও বিজিবি, আর্মি, পুলিশ সবকিছু দিয়ে ছাত্রলীগের ক্যাডাররা প্রত্যেকটা মোড়ে মোড়ে ঢাকায় সাধারণ জনগণের থেকে তারাই ছিল বেশি। 20-30 হাজার মানুষকে ক্রস করে এসে আমি বাসে উঠি এবং আসার পরে যখন আমি বাড়িতে এসে নামবো, বাড়িতে এসে নামার পরে শুনি, আমি কাউকে বলি নাই, বিষয়টা ব্লাস্ট হয়ে গেছে যে আমি ঢাকায় বুলেট শট খেয়েছি। ওইখান থেকে পুলিশের হানাতে আমি পাশের উপজেলায় আমার বোনের বাড়িতে চলে যাই। একটা সময় এরকম গেছে যে আমি জানালা দিয়ে বাইরে তাকাইতে পারি না। জানালা দিয়ে যখন বাইরে তাকাইছি আমার মনে হয়েছে যে কেউ একজন দেখবে, কেউ একজন আওয়ামী লীগের লোক দেখবে, কেউ একজন স্বৈরাচারের দোসর দেখবে, আমাকে দেখে আমাকে হয়তো বা তুলে নিয়ে যাবে, বা সরকারের এই কুকৃতির চিহ্ন যে আমার শরীরে আছে এইটা হয়তো বা নিশ্চিহ্ন করার জন্য তারা আমাকে মেরে ফেলবে। এবং এর জন্য আমার বাড়িতে অনেকবার তারা হানাও দিয়েছে পুলিশ বাহিনী নিয়ে। সো সবার দোয়া, পুরোপুরি সুস্থ হতে হয়তো আমার আরেকটু সময় লাগবে, হয়তো বছরখানেক লেগেও যেতে পারে। এটা একটা বুলেট, অনেক জীবাণু থাকে, অনেক কিছু এর মধ্যে আছে, যেটা আমার এখনো সুস্থ হতে অনেক সময় লাগবে। আমি স্বাভাবিক জীবনে যাইতে আপনাদের দোয়া থাকলে হয়তো বা 1 বছরের মধ্যেও চলে যাব। আর যদি আহত অবস্থায় থাকার পরে আমার দাদা, সাংবাদিক লতিফ, আমার দাদা বিষয়টা আগে থেকে জানতেন, আমার পরিবারের সদস্য হিসেবে সেও বিষয়টা যখন তাকে আমি বললাম, বলার পরে সে নিজেও আমাকে নিয়ে চিন্তিত হয়ে গেলেন। আমার চাচা হানিফ, ওনারা সবাই মিলে, আমার পরিবারের সব সদস্যরা মিলে সবাই সিদ্ধান্ত নিলেন আপাতত কোনো নিউজ প্রকাশ করার দরকার নেই। এই জন্য আমরা কোনো নিউজ প্রকাশ করিও নাই। তারপরে যখন স্বৈরাচার সরকার শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন, তারপরে আমার দাদা একটা সংবাদ প্রকাশ করলেন। সংবাদ প্রকাশ করার পরে এখন আমি আপনাদের সামনে
বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা কর্মচারী তখন থেকে আমার খোঁজখবর নেওয়া শুরু করলেন। তখন থেকে আমি আপনাদের সামনে আসা শুরু করেছি। তার আগ পর্যন্ত আমি এখন পর্যন্ত বলবো না, তার আগ পর্যন্ত আমি একটা ভয়ে ছিলাম যে আমার এখনো পর্যন্ত 19 জুলাই থেকে আজকে পর্যন্ত, আজকে 28শে নভেম্বর, আজকে পর্যন্ত আমি বলতে পারবো না যে আমি এক রাত ঠিক মতো ঘুমাইতে পারছি। যখনই আমি ঘুমাইতে যাই তখনই আমি হুট করে জেগে উঠি, দেখি যে আমার সামনে যে ছেলেটা আমারে বললো যে ভাই আপনারও গুলি লাগছে, আল্লাহ আল্লাহ বলে ও চিৎকার দিয়ে ওর মাথার এদিক থেকে এদিক দিয়ে গুলিটা চলে গেল। জাস্ট আমাকে জিজ্ঞেস করলো, গুলি লাগার পরে 10 সেকেন্ড বোঝা যায় না, আমি নিজেও জানি এটা। আমারে বললো আপনারও গুলি লাগছে, আমি বললাম শিট, আমার মনে হয় লেগে গেছে। ওই ছেলেটা আল্লাহ বলে মাথাটা এইভাবে ধরে জাস্ট ওখানে পড়ে গেল, স্পটেই মরে গেল। মানে এই জিনিসটা আমার চোখের সামনে থেকে, আমি একটা ট্রমার মধ্যে আছি এখন পর্যন্ত, একটা ট্রমা, আমার এই ট্রমাটাই কাটে নাই। আমি চেষ্টা করছি স্বাভাবিক জীবনে ফেরত আসার জন্য। আমি কর্মজীবী মানুষ, আমার কর্মজীবনে ফেরত যেতে পারলে আমি খুব সবচেয়ে বেশি খুশি হব যদি আমি আমার কর্মজীবনে ফেরত যেতে পারি।